নমো তচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতা অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গলক বন্ধুরা বানতে মঙ্গলক দীপেন বাবু, আমরা অধিপতি প্রত্যয়ের সহযোগটা দেখেছিলাম না? নামরূপের সহিত নামরূপের দীপেন বাবুর সহজাত এটা কিভাবে সংযোগ হতে পারে, উদাহরণ বলতে পারবেন? কালকের অধিপতির উদাহরণটা আবার একবার বলেন। মাত্র এখনো আমি বের করতে পারিনি বইটাই, বই নোট অমিত বড়ুয়া, কালকের উদাহরণ মনে আছে? চিত্ত চৈতসিক পরস্পর সহজাত প্রত্যয়। চিত্ত এবং চৈতসিক পরস্পর সহজাত প্রত্যয়, এ কথা বুঝেন কি অমিত বড়ুয়া?
বুঝেন? আমরা চিত্ত বলতে বুঝি সর্বচিত্ত সাধারণ চৈতসিকের সংযুক্ত অবস্থা। আর চৈতসিক বলতে 52 প্রকার সবগুলোকেই বলা হয়। আর এই চিত্ত সবসময় চৈতসিকের সঙ্গে পরস্পর সহ অবস্থান, সহজাত, একসঙ্গেই উৎপন্ন হয়। এদেরকে আমরা একবারে চিত্তও বলি, আবার এই চিত্তের মধ্যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এগুলো আলাদা এক একটা চৈতসিক। তাহলে এই ক্ষেত্রে এই সূত্র ধরে পরস্পর তারা সহজাত। তাহলে যেহেতু সহজাত সেহেতু সহজাত প্রত্যয়, এবং সহজাত রূপেরও সহজাত প্রত্যয়, সহজাত রূপেরও সহজাত প্রত্যয়। সহজাত রূপ কখন? প্রতিসন্ধি ক্ষণের সহজাত রূপ আমরা জানি, ওই ক্ষণের সময় এই সহজাত প্রত্যয় হবে। মহাভূত পরস্পর সহজাত প্রত্যয়, আবার মহাভূতের মধ্যেও এরা পরস্পরে পরস্পর সহজাত একসঙ্গে উৎপন্ন হয়, সহজাত প্রত্যয় ওখানেও আছে। এবং তদুৎপন্ন রূপেরও সহজাত প্রত্যয়, মহাভূত উৎপন্ন রূপ যেগুলো আছে এগুলো ওখানেও এই সহজাত ভাবেই থাকে। ভান্তে বলেন। নানাক্ষণিক কর্ম মানে চিত্তের সাথে মানে যখন নানাক্ষণিক চেতনা যেটা হয় আর কি, সেই সময় রূপ তো সহজাত হয় নানাক্ষণিক চেতনা ওইটার সময়। নানাক্ষণিক চেতনাটাই ভবিষ্যতে যখন কর্মজ রূপ উৎপন্ন করায়। নানাক্ষণিক কর্মটাই তো আমাদেরকে কি বানায়? আবার প্রতিসন্ধি চিত্ত বানায় না? ওই প্রতিসন্ধি চিত্তের মাধ্যমে যে কর্মজ রূপ উৎপন্ন হয়। এমনিতে নানাক্ষণিক চেতনার সময় একটা রূপ উৎপন্ন হয় না, চিত্তজ রূপ। চিত্তজ রূপ উৎপন্ন হয় তো, সেটা সহজাত। সেটাকে তো সেভাবে আমরা সহজাত হিসেবে জানি নাই। সহজাত শুধু ওই প্রতিসন্ধি ক্ষণে। আর প্রত্যেকটা জায়গায় আগে পরের ব্যাপার আছে। আচ্ছা, আমার নেটের সমস্যা নাকি আপনার? জানি না বানতে, এখানে তো দাদা ওই পুতুল দেওয়া শোনা নাই বলতেছে। এখন কিভাবে শোনা যাচ্ছে আবার কি জানি? এখন শোনা যাচ্ছে, এখন আপনাকেও মানে স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে মঙ্গলক আমরা এতক্ষণ পড়ছিলাম যে সহজাত কিভাবে হয়, নামরূপের সহিত নামরূপের সহজাত প্রত্যয় কিভাবে হয়। একবার এটা সহজ, যেমন চিত্তচৈতসিক এরা পরস্পর সহজাত প্রত্যয়। কিভাবে? এটা উদাহরণ দিলাম। যেমন চিত্ত আমরা কাকে বুঝি? সর্বচিত্ত সাধারণ চৈতসিকের যৌথ সম্মিলিত অবস্থানকেই আমরা চিত্ত বলে বুঝি। এইখানে যেটা বোঝাতে চাইছে, অন্যখানে তো সবসময় সহজাত হবে এরকম না, কিন্তু এরা সবসময় সহজাত। আর সেখানে এই 7 প্রকারের অবস্থা, এগুলো আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকটা কিন্তু যার যার অবস্থান থেকে সে চৈতসিক। তাইলে এই চিত্ত চৈতসিক পরস্পর সহজাত প্রত্যয় এক ভাগ। দ্বিতীয় ভাগ দেখেন, এবং সহজাত রূপের ও সহজাত প্রত্যয়। প্রতিসন্ধিক্ষণে যে সহজাত রূপ
আছে? এগুলো সহজাত প্রত্যয়। দীপেন বাবু, তারপরে আপনি একটু করে ডাউট লাগলে আপনি দেখে ফেলেন। সহজাত রূপ কখন কখন হয়? এভাবে একটা প্রশ্ন করেন, উত্তর বাইর করবে। হ্যাঁ, প্রতিসন্ধিক্ষণ ছাড়াও কি রূপ চিত্তের সহজাত হতে পারে কি? এই দুই রকম দেখে ফেলেন। তারপরে খ এর মধ্যে আছে মহাভূত পরস্পর সহজাত প্রত্যয়। এটা আমরা প্রত্যেকেই জানি, মহাভূত সবসময় পরস্পর প্রতি সহজাত প্রত্যয়। এবং তদুৎপন্ন মহাভূত উৎপন্ন রূপেরও সহজাত প্রত্যয়। খুব সুন্দর করে বুঝতেছেন, না বুঝার কোনো কিছু নাই। তারপর দেখেন হৃদয় বাস্তু এবং বিপাক চিত্ত প্রতিসন্ধিক্ষণে সহজাত। হৃদয় বাস্তু এবং বিপাক চিত্ত প্রতিসন্ধিক্ষণে সহজাত প্রত্যয়। তাইলে এই হৃদয় বাস্তুটা রূপেরই অন্তর্গত এবং সেখানে এই বিপাক চিত্ত সেটা কিন্তু নাম। প্রতিসন্ধিক্ষণে সহজাত প্রত্যয়। এবার আর কোনো কিছু না বুঝলে বলেন। এই নামরূপের সঙ্গে সহজাত প্রত্যয়, নামরূপের সহিত সহজাত প্রত্যয়ের সংযোগের বিভিন্ন ব্যাপারগুলো আমরা দেখলাম। ভান্তে হ্যাঁ, প্রশ্ন মানে উত্তরটা বের করছি, পড়বো। বলেন। প্রশ্ন হচ্ছে যে সহজাত রূপ কখন কখন হয়, প্রতিসন্ধি ছাড়াও নামরূপের সহজাত হয় কি, মানে রূপ নামে সহজাত হয় কি? তো উত্তর বলছে হ্যাঁ, নাম ও রূপের সহজাত সম্পর্ক শুধু প্রতিসন্ধিক্ষণে সীমাবদ্ধ নয়, তবে এখানে সূক্ষ্ম বিষয় আছে। কারণ সব নাম রূপ সবসময় সহজাত হয় না। প্রথমে সহজাতের সংজ্ঞা মনে করি। যে ধর্মগুলো একই ক্ষণে জন্ম নেয় তা পরস্পরের সহজাত প্রত্যয়। প্রতিসন্ধিক্ষণে নামরূপের সহজাত, এটি সবচেয়ে বিখ্যাত উদাহরণ। একটি নতুন জীবনের প্রথম ক্ষণে নাম মানে এখানে প্রতিসন্ধিচিত্ত সহজাত চৈতসিক সমূহ, রূপ কর্মজ রূপ সমূহ, কায় দশক, ভাব দশক, হৃদয় দশক ইত্যাদি একই ক্ষণে উৎপন্ন হয়। তাই প্রতিসন্ধি নাম কর্মজ রূপ সহজাত প্রত্যয়। জীবনের মধ্যে নাম ও রূপ সহজাত হয় কি? হ্যাঁ হয়। মানে এটা জীবনের মধ্যে বলতে এখানে প্রবর্তন কালের বিষয়টা বলছে কি। তো হচ্ছে নাম রূপ সহজাত হয়, বিশেষ করে চিত্তজ রূপ উৎপন্ন হওয়ার ক্ষেত্রে। উদাহরণ চিত্তজ রূপ। তুমি হাত উঠানোর ইচ্ছা করলে, একটি যবন চিত্ত উৎপন্ন হলো। সেই চিত্তের সঙ্গে কায় বিজ্ঞপ্তি, বাক বিজ্ঞপ্তি, কিছু চিত্তজ রূপ উৎপন্ন হয়। এখানে চিত্ত নাম ও চিত্তজ রূপ একই ক্ষণে জন্মায়। অতএব নাম রূপ সহজাত প্রত্যয়। সব চিত্ত কি সহজাত রূপ উৎপন্ন করে? উত্তর হচ্ছে গিয়ে না। ওই ধর্ম মতে প্রতিসন্ধি চিত্ত কর্মজ রূপের সঙ্গে সহজাত যবন চিত্ত চিত্তজ রূপ উৎপন্ন করতে পারে। পঞ্চবিজ্ঞান যেমন চক্ষু বিজ্ঞান, সূত্র বিজ্ঞান, এগুলো সাধারণত নতুন চিত্তজ রূপ উৎপন্ন করে না, তাই সেখানে নামরূপ সহজাত সম্পর্ক থাকে না। হৃদয় বাস্তু কি সহজাত? এখানে ছাত্ররা প্রায় ভুল করে। অনেকে ভাবে হৃদয় বাস্তু আছে, তাই সব চিত্ত তার সঙ্গে সহজাত, কিন্তু তা নয়। জীবনের অধিকাংশ সময়ে হৃদয় বাস্তু আগে থেকে আছে, চিত্ত পরে উৎপন্ন হয়। অতএব হৃদয় বাস্তু চিত্ত এখানে নিশ্চয় বিপ্রযুক্ত অভিজ্ঞতা আছে, কিন্তু সহজাত নেই। নামের সহজাত এটা সবচেয়ে বেশি ঘটে। যেমন একটি লোভ চিত্তে স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা, একাগ্রতা, লোভ, মোহ সব একই ক্ষণে জন্মে। তাই নাম সহজাত প্রত্যয়।
মূল কথা, প্রতিসন্ধিক্ষণে নাম ও রূপ সহজাত হয় এটা সত্য, কিন্তু শুধু প্রতিসন্ধিতেই নয়, জীবনের মধ্যে যখন কোনো চিত্ত চিত্তজ রূপ উৎপন্ন করে তখনও নাম ও রূপ সহজাত হতে পারে। তবে চক্ষু প্রসাদ, চক্ষু বিজ্ঞান বা হৃদয়বাস্তু চিত্তের মতো সম্পর্কগুলো সহজাত নয়, সেগুলো নিশ্চয় বিপ্রযুক্ত অস্থি, অভিজ্ঞতা ইত্যাদি প্রত্যয়ের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে আমরা চিত্তজ রূপও অমিত পূর্ব লিখে রাখেন, এটা চিত্তজ রূপও সহজাত, প্রতিসন্ধিকালীন কর্মজ রূপ আর প্রবর্তনকালীন চিত্তজ রূপ। এগুলো হচ্ছে যে সহজাত, আমরা আগেও বের করছিলাম, ভুলে যাই যে। আচ্ছা, তাহলে সহজাত বিষয়টা কি এখন বোঝা গেছে? নামরূপের সহিত নামরূপের সহজাত প্রত্যয়। এটা একটা উদাহরণ বাইর করেন, নামরূপের সহিত নামরূপের সহজাত প্রত্যয়, একটা উদাহরণ বাইর করেন, বা কয়েকটা দিতে বলে দেবে। এখানে নাম রূপের সাথে নাম রূপের সহজাত প্রত্যয় এটা দুই ভাবে হচ্ছে, একটা হচ্ছে গিয়ে প্রতিসন্ধিক্ষণে আর একটা হচ্ছে গিয়ে নানাক্ষণিক চেতনার সময়। তাহলে এই ক্ষেত্রে প্রতিসন্ধিটা তো আমরা সহজে বুঝতে পারতেছি, এটা নাম রূপ মানে সহজাত একটা থাকলেই হয়ে যায়, আর বিশেষ কিছু লাগতেছে না। তাইলে নামরূপের সহিত নামরূপের সহজাত প্রত্যয়, যখন এখানে নামরূপ থাকতে হবে পুরা, তারপরে মাঝখানে সহজাত প্রত্যয় ঢুকে আবার নামরূপ তৈরি করবে, এরকম আসতে হবে। প্রত্যেকটা বিষয় খেয়াল করেছেন আগে থেকে? আপনি বলাতে এখন জিনিসটা বুঝতে পারছি। তাহলে ভাবতে বিষয়টা এরকম হতে পারে যে চ্যুতিক্ষণে একটা নামরূপ আছে, এবং যখন প্রতিসন্ধি হয় তখন গিয়ে আরেকটা নামরূপ উৎপন্ন হচ্ছে, এটা কি এভাবে? ওখানেও সহজাতর ব্যাপার পুরোটা আছে। কি কি সহজাত আছে? যেমন আমরা দেখলাম যে চিত্ত চৈতসিক ওখানে সহজাত, ওখানেও ছিল, এর আগের অবস্থাতেও চ্যুতিক্ষণের অবস্থাতেও চিত্ত এবং চৈতসিকের সহাবস্থান ছিল, এবং আবার যখন পুনরায় এখানে প্রতিসন্ধি গ্রহণ করলো তখনও সহাবস্থান ছিল, সহজাত প্রত্যয়। এটা এত মানে কঠিনের কোনো কিছু নাই। এনে বুঝে গেছে? অমিতাভ বুঝে গেছে? মোটামুটি একটু বুঝতে। তারপরে হ্যাঁ বলেন। তাহলে সূতিকার নামরূপ ও প্রতিসন্ধিকার নামরূপ এটা এরকম নাকি? হ্যাঁ, অর্থাৎ এখানে সহজাত বিষয়টা ব্যবহৃত হবে, সহজাত প্রত্যয়টা ব্যবহৃত হবে। আগেরগুলো যেভাবে আমরা পড়ে আসছি আর কি, আগে নামের সঙ্গে রূপের, আর নাম রূপের সঙ্গে রূপের, আর নাম রূপের সঙ্গে নামের, এভাবে বিভিন্ন কোয়ালিটি পড়ে আসছি না। এটা হচ্ছে যে নাম রূপের সঙ্গে নাম রূপের সহজাত প্রত্যয় কিভাবে হয়। এর আগে ছিল অধিপতি প্রত্যয়। অধিপতি প্রত্যয় আমরা কালকে আলোচনা করেছিলাম, আজকে সহজাত প্রত্যয় আলোচনা করলাম। এরপরেও এখানে তিনটে বিষয় ক খ গ মধ্যে সহজাত প্রত্যয় ত্রিবিধ, এটা পড়লে আরেকটু আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। দেখেন, চিত্ত চৈতসিক পরস্পর সহজাত, সহজাত রূপেরও সহজাত প্রত্যয়। তাহলে চিত্ত চৈতসিক চ্যুতিক্ষণের সেখানেও, আবার এখানেও প্রতিসন্ধির সেখানেও, দুই জায়গাতেই ওগুলো তো আছে। তাহলে সহজাত প্রত্যয় বুঝতে কোনো অসুবিধা নাই। তাহলে সেখানেও নামরূপ, আবার এখানেও
পুনরায় এই নামরূপই তৈরি করেছে। তারপর মহাভূত পরস্পর নামরূপ পরস্পর সহজাত প্রত্যয় এবং তদুৎপন্ন রূপও সহজাত প্রত্যয়। এখানে সহজাত প্রত্যয়টাই শুধু আলোচনা করা হয়েছে। তারপর হৃদয় বাস্তু এবং বিপাক চিত্ত প্রতিসন্ধিক্ষণে সহজাত। নামরূপের সহিত নামরূপের অনন্য প্রত্যয়ের একটা উদাহরণ বের করেন দেবেন বাবু। এনি এই 3 নাম্বারটা আলোচনা করো। বান্ধব বিভক্ত চিত্রটা আলোচনা করেন একটু। বিভক্ত চিত্র প্রতিসন্ধিক্ষণে সহজাত, বিভক্ত চিত্রটা কিরকম বলতে? উপাসিকা শিল্পী পূর্ব বিপাক চিত্তগুলো একটু আবৃত্তি করেন। পাইছেন? ওই ওখানটা পূর্বজন্ম কুশলের সবথেকে বিভক্ত এগুলি। হ্যাঁ, উপকাশগত চক্ষু বিজ্ঞান, উপকাশগত সূক্ষ্ম বিজ্ঞান, উপকাশগত গ্রাম বিজ্ঞান, উপকাশগত জীবা বিজ্ঞান, উপকাশগত কায় বিজ্ঞান, উপকাশগত সংকুচিত চিত্ত, উপকাশগত চন্দ্রন চিত্ত। তারপর পূর্বজন্ম কুশলের অষ্টবিধ অহেতুক বিপাক চিত্তগুলো। উপকাশগত চক্ষু বিজ্ঞান, উপকাশগত সূক্ষ্ম বিজ্ঞান, উপকাশগত গ্রাম বিজ্ঞান, উপকাশগত জীব বিজ্ঞান, উপকাশগত কায় বিজ্ঞান, উপকাশগত সংকুচিত চিত্ত, উপকাশগত সন্ধিরণ চিত্ত, উপকাশগত সন্ধিরণ চিত্ত, সমস্যা সহজাত সন্ধিরণ চিত্ত, উপকাশগত সন্ধিরণ চিত্ত। তারপরে আপনি বুঝলেন? না বুঝেন নাই তো, এখনো শেষ হয় নাই, যে বহুত। মহাবিপাক কামগত কুশলের অষ্টবিধ বিষয়ক বিপাক চিত্ত। সমস্যাগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারী চিত্ত, সমস্যাগত জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারী চিত্ত, সমস্যাগত বিপ্রযুক্ত অসংস্কারী চিত্ত, সমস্যাগত জ্ঞান বিপ্রযুক্ত সংস্কারী চিত্ত, উপত্যকাগত জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারী চিত্ত, উপত্যকাগত সম্প্রযুক্ত সংস্কারী চিত্ত, উপত্যকাগত জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারী চিত্ত, উপত্যকাগত জ্ঞান বিপ্রযুক্ত সংস্কারী চিত্ত। তারপরে রূপবাচার পঞ্চবিধ বিপাক চিত্ত। বিচার, বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতার সহিত প্রথম ধ্যান চিত্ত, প্রথম ধ্যান বিপাক চিত্ত। বিচার, প্রীতি, সুখ, একাগ্রতার সহিত দ্বিতীয় ধ্যান বিপাক চিত্ত। প্রীতি, সুখ, একাগ্রতার সহিত তৃতীয় ধ্যান বিপাক চিত্ত। একাগ্রতার সহিত চতুর্থ ধ্যান বিপাক চিত্ত। উপেক্ষার একাগ্রতার সহিত পঞ্চম ধ্যান বিপাক চিত্ত। তারপরে অর্পবচর চিত্তগুলোও এইভাবে 4টা আছে ওখানে, বুঝছেন? এই টোটাল বিপাক চিত্ত তাহলে কয়টা হলো? টোটাল বিপাক চিত্ত কয়টা হলো? এখানে লোকীয় বিপাক চিত্ত হচ্ছে 32টা, আর লোকত্ব শুদ্ধ লোকত্ব 4টা, ওগুলো শুদ্ধ 36টা টোটাল।
এই 36টার মধ্যে আরো এবার ভাগ হবে বিভিন্নভাবে। অহেতুক বিপাক চিত্ত, তারপরে সহেতুক বিপাক চিত্ত ওইভাবেও ভাগ করা যাবে, লোকোত্তর বিপাক চিত্ত হিসেবে ভাগ করা যাবে, তারপরে হচ্ছে যে প্রতিসন্ধি বিপাক চিত্ত হিসাবেও ভাগ করা যাবে। এখানে আবার বিভিন্ন রকমের এই ভাগ আছে। আবার রূপবচর, অরূপবচর, কামবচর এভাবেও ভাগ হতে পারে। তারপরে কামবচরে কুশল অকুশল ভাবেও ভাগ হতে পারে বিপাক চিত্ত। হ্যাঁ, এ নিয়ে 3 নাম্বার আলোচনা করো। আমি এখন ঢুকেছি যে আমি কোনো মানে ঢুকতে পারতেছি না, যে গ্রুপে কি হয়েছে তো জানি না, বারবার কেটে যাচ্ছে, ঢুকতে যাচ্ছে। একটা কথা অবশ্য সবাইকে জানানো হয় নাই, সেটা হচ্ছে যে ক্লাসের মধ্যে নিজে ইচ্ছে করে যদি কাউকে অ্যাড করতে চায় বা ভুলেও যদি কারো অ্যাডের ব্যাপারের মধ্যে যখন কেউ ক্লিক করলে গ্রুপ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য কেউ মানে এরকম ওই জায়গাগুলোতে সেটিংয়ের জায়গাগুলোতে কেউ করবেন না, তাহলে এটা নষ্ট হয়ে যায়। আর এটা ছাড়াও কিছুদিন পর পর এমনি গ্রুপ ইয়াটা চেঞ্জ করতে হয়, এই কি বলে যে গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, আবার নতুন করে আগেরটা কেটে দিয়ে নতুন করে করতে আপলোড করতে হয়, না হলে ডিস্টার্ব করে। অনন্য প্রত্যয় ত্রিবিধ। অনন্য প্রত্যয় ত্রিবিধ এখানে কেন আলোচনাটা আসছে? নামরূপের সহিত নামরূপের অনন্য প্রত্যয়, এই আলোচনা থেকে এখানে অনন্য প্রত্যয়টা আবার আমাদেরকে আলোচনা করে দেওয়া হচ্ছে। অনন্য প্রত্যয় 3 প্রকার: চিত্ত চৈতসিক পরস্পর। চিত্ত চৈতসিক পরস্পর অনন্য প্রত্যয়, এটা একটু অমিতা বড়ুয়া বুঝাই বলেন। তারপরে সেম বিষয় সুন্দর করে শুনবেন, শুনে উপাসক পুতুলবাবু বুঝে বলবেন। চিত্ত চৈতসিক পরস্পর, চিত্ত চৈতসিক পরস্পর পরস্পর। আমরা এখানে যে মানে 52 প্রকার চিত্ত চৈতসিক দেখছি। এখানে চিত্ত মূল চিত্ত হচ্ছে যে এখানে 7টি, সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এগুলো সবগুলিতে থাকে। তো এগুলো মানে সবগুলো একটার সাথে পরস্পর নির্ভরশীল, মানে একটার সাথে একটাকে ছাড়া একটা মানে করতে পারে না। সেজন্য এখানে চিত্ত চৈতসিক পরস্পর পরস্পর বলতে পারেন। আমরা কিছুক্ষণ আগে এই বিষয়টা আলোচনা করেছি, মনে আছে। তারপরে পুতুল বাবু বলেন, বুঝছেন? বলতে চিত্ত তৈরি তো মানে অন্য প্রকার চিত্ত, তারপর ওই বন্যা প্রকারের চৈতসিক, ওই ওই চিত্তের সাথে বলতে ওই চৈতসিক ওই যদি মানে চৈতসিক ঢুকে তখন ওই চিত্তটা উৎপন্ন সদা হয় আর কি, এরকম না বলতে। আবার বলেন তো। চিত্ত হলো বলতে প্রকার, আর চৈতসিক অন্য প্রকার। যখন চৈতসিক সংযুক্ত হয় তখন ওই চিত্তটা মানে ওই চৈতসিক অনুযায়ী উৎপন্ন হয়, এরকম না বলতে। যাই হোক, সুন্দর আছে। প্রথম হচ্ছে যে আমরা বোঝার জন্য, বোঝার সহজ সুবিধার্থে বলছিলাম যে যেটা অমিতা বড়ুয়া বলছে, সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এটাকেই মূলত আমরা চিত্ত বলি। আবার 89 প্রকার চিত্ত, সবগুলোও চিত্ত। এই প্রত্যেকটা চিত্তের বেলায় এই চৈতসিকগুলো এভাবে আড়াআড়িভাবে আছে বলে বা সংযুক্ত আছে বলে, সংযুক্তও বলা চলে এই জায়গাকে, আবার অনন্যও বলা চলে, মানে একটার অভাবে পড়ে যাবে এরকম। তো এই একটার অভাবে পড়ে যাবে, এটা কোন জায়গা আছে? একমাত্র শুধু ওই মূল চিত্তের বেলায়, সর্বচিত্ত সাধারণ। অন্যান্য বেলায় কোনো অসুবিধা হয় না। অন্যান্য চিত্তের বেলায় একটা না থাকলেও অন্য অন্যান্য চৈতসিকগুলোর মাধ্যমে ওই চিত্ত
স্থিত থাকে। সেজন্য 89 প্রকার চিত্তের কথা আসলে এখানে মানে মিলবে না, বুঝছেন? শুধুমাত্র ওই সর্বচিত্ত সাধারণ চৈতসিকের সংযুক্ত অবস্থার চিত্তকেই এখানে বুঝতে হবে। কিছু কিছু জায়গাতে চিত্ত বলতে ওই জায়গাকেই বুঝবো আমরা। হ্যাঁ, সর্বচিত্ত সাধারণ চৈতসিকের সংযুক্ত অবস্থা এটা। তাহলে এই সর্বচিত্ত সাধারণ চৈতসিকের সংযুক্ত অবস্থা সেটাও চিত্ত, আবার চৈতসিক। তাহলে ওই চৈতসিকের উপরে পুরোপুরি নির্ভরশীল না একেবারে। একটা না হলে, যেমন আমরা দেখছি যে একটা না থাকলে আরো 6টার কোনো অস্তিত্ব নাই। 7টার মধ্যে একটাও কম হইলে আর 6টার কোনো অস্তিত্ব নাই। তার মানে আর চিত্ত বলা যাবে না, চিত্ত নামক কোনো কিছু নাই। তাহলে ওই সর্বভাষা 7 প্রকার, আবার ওই চৈতসিক ওইটা 7 প্রকার, এরকম এটা নাকি বলতে পরস্পর? হ্যাঁ, ওখানেও 7 প্রকারের চৈতসিক। ওটা ব্যক্তিগতভাবে ওরা এক একজন চৈতসিক, কিন্তু আবার সবাই যুক্ত হয়ে থাকে একসঙ্গে, সেজন্য তাদেরকে চিত্ত বলা হয়। তো এগুলো একটার অভাবে, এই 7 চৈতসিকের একটা চৈতসিকের অভাবেও চিত্ত নামক আর কোনো কিছু নাই। এই জন্য অনন্য প্রত্যয়। যেমন ম্যাচের কাঠি আমরা 4টাকে এমনভাবে দাঁড় করাইছি, একটা পড়ে গেলে আর 3টা দাঁড়ায় থাকতে পারবে না। আবার 3টা দিয়ে অনেক সময় দাঁড় করাই আমরা, কিন্তু 3টাকে ওই সেম অবস্থানে রাখতে হয়। রাখলে 3টা দাঁড়ায় থাকে। এখান থেকে একটা ফেলে দেবেন, পড়ে যাবে। অনেক সময় এরকম আমরা 5টাও রাখি, 10টাও রাখি, একটা ছুটে ফেললে আরগুলো এমনি অটোমেটিক পড়ে যায়। সিস্টেমের উপরে নির্ভর করে আর কি। এই সিস্টেমটাকেই বলা হয় মূলত অনন্য। মহাভূত পরস্পর, এগুলোও ওই অনন্য প্রত্যয়। প্রতিসন্ধিক্ষণে হৃদয় বাস্তু। ও বিপাক চিত্ত পরস্পর অনন্য। দেখছেন? তাহলে চিত্ত চৈতসিক এটা নাম, মহাভূত এটা রূপ, এখানেও অনন্য, ওখানেও অনন্য। তারপর প্রতিসন্ধিক্ষণে আবার যেটা পরবর্তীতে তৈরি হবে, প্রতিসন্ধিক্ষণে হৃদয় বাস্তু এবং বিপাক চিত্ত পরস্পর অনন্য প্রত্যয়। পুরোটা কি ক্লিয়ার হয়েছে অমিতা বড়ুয়া? হ্যাঁ বানতে। উপাসক দীপেন বাবু, আপনাকে উদাহরণ একটা খুঁজতে বলছিলাম। হ্যাঁ বানতে বের করছি। বলেন। নাম আচ্ছা, এটা হচ্ছে প্রথমে অন্য প্রত্যয় একটা সংজ্ঞা দিছে যে অনন্য প্রত্যয় মানে হলো যে ধর্মগুলো একই সঙ্গে উৎপন্ন হয়ে পরস্পরকে ধারণ ও সমর্থন করে, তারা একে অপরের অনন্য প্রত্যয়। এগুলো খুব ভালো এটা করে শুধু শুনবেন সবাই, কারণ এগুলো আমরা আগে পড়ছি। বললেও এখানে যে সুন্দর ব্যাখ্যা, বুঝছেন? এগুলো এই 24টা প্রত্যয় এগুলো সম্পর্কে ভালো ধারণা না থাকলে মানে পুরো বইটা বোঝা বহুত কষ্ট। এজন্য এগুলো যতবার আবৃত্তি হয়, যতবার বলা হয়, খুব কান পেতে শুনতে হবে। বোঝার বিষয় এখানে, মূলত বোঝার বিষয়। মনে না রাখলেও এগুলো তেমন কিছু অসুবিধা নাই এই সময়ে, কারণ আমরা নোট করে রাখতেছি। হ্যাঁ, অথবা পড়ার সময় আবার রিপিট পুরো মনে পড়তেছে, বুঝলে তো মনে পড়তেছে আরামসে, না? তো সেজন্য বোঝাটা সবচেয়ে জরুরি। আর বোঝাই কেউ আপনাকে দেবে না, এগুলো পড়তে পড়তে শুনতে শুনতে বুঝতে হবে। সেজন্য খুব মনোযোগী হতে হবে। অবশ্যই আপনি টিউশন করাচ্ছেন, প্রাইভেট পড়াচ্ছেন কাউকে, বা আপনার বাচ্চাকে প্রাইভেট পড়াচ্ছেন, স্পেশালি পড়াচ্ছেন, বা কৌশলতি করতেছেন না, ওভাবেই আপনি শিখলে এটা জীবনীয় শিক্ষা হবে না। এমনি মাঝে মধ্যে একটু একটু শুনতেছেন যে পুণ্য হবে, এগুলো একটু একটু পুণ্য, কিন্তু ওই পুণ্য মূল লাভের লাভ কিছু নয়। যে কারণে বুদ্ধ উৎপন্ন হয়েছেন, যে কারণে বুদ্ধ আমাদেরকে এগুলো দেশনা করেছেন, ওই লাভ কোনো কিছু পাওয়া যাবে না। খুব শ্রদ্ধা চিত্ত উৎপন্ন করে এগুলো শুনতে হবে। আমি বলি আর যে বলবে বলুক, হ্যাঁ, কিন্তু এগুলো বুদ্ধের কথা, বুদ্ধের সঙ্গে সরাসরি কথোপকথন করতেছি যে আমরা, না? ওইভাবে শ্রদ্ধা গৌরব থাকতে হবে। ঠিক আছে দীপেন বাবু, আবার একটু রিপিট করেন।
অনন্য প্রত্যয় মানে হলো যে ধর্মগুলো একই সঙ্গে উৎপন্ন হয়ে পরস্পরকে ধারণ ও সমর্থন করে তারা একে অপরের অনন্য প্রত্যয়। এটা শুধু একসঙ্গে জন্মানো বা সহজাত নয়, বরং পারস্পরিক নির্ভরতা। নামরূপের সহিত নামরূপের অনন্য প্রত্যয়ের প্রধান উদাহরণ। অভিধর্মের মতে প্রতিসন্ধিক্ষণে নাম অর্থাৎ প্রতিসন্ধি চিত্ত সহজাত চৈতসিক রূপ সহজাত কর্মজ রূপ, বিশেষত কায়দশক, ভাবদশক, হৃদয় দশক ইত্যাদি, এরা একই ক্ষণে জন্মায় এবং পরস্পরকে সমর্থন করে। তাই প্রতিসন্ধি নাম সহজাত কর্মজ রূপ অনন্য প্রত্যয়। সহজ উদাহরণ, ধরো একটি নতুন জীবনের প্রথম ক্ষণ, সেই ক্ষণে প্রতিসন্ধি চিত্ত আছে, হৃদয় বাস্তু আছে। এখন প্রতিসন্ধি চিত্ত সেই কর্মজ রূপকে প্রাণবন্ত হচ্ছে। কর্মজ রূপ সেই চিত্তের ভৌতিক ভিত্তি হিসেবে কাজ করছে। মানে এই জায়গাটাতে একটু মানে বুঝার এই তো বিষয় আছে। এখানে লেখাও আছে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, এক লাইন বলেন ওখানে। প্রতিসন্ধি চিত্ত সেই কর্মজ রূপকে প্রাণবন্ত করছে। প্রাণবন্ত মানে কি? প্রতিসন্ধি চিত্ত সেই কর্মজ রূপকে, বুঝছেন? কোন কর্মজ রূপ? অর্থাৎ যেটা যেটা ওই সেই কণে উৎপন্ন অতীতে হয়। মানে প্রাণবন্ত বলতে এটার মধ্যে যেমন আমরা আমাদের দেহের মধ্যে প্রাণ আছে বলে দেখতেছি না এখন, এটা তো চারি মহাভূত। অর্থাৎ তাইলে ওই প্রতিসন্ধি চিত্ত আমাকে এটা প্রাণবন্ত করেছে। এখন মানে আমার লাগতেছে যে এখানে এখানে সাহায্য সব জায়গায় করছে। পরাণ আছে, লাগতেছে না? অনুভূতি পরাণ হইতে যাবতীয় সবকিছু। কিন্তু এটা আগে কিছু ছিল না, আগে নর্মাল বিষয় ছিল। কিন্তু এই প্রতিসন্ধি চিত্ত এখানে অ্যাড হওয়ার সঙ্গে সঙ্গে এটা প্রাণবন্ত হয়েছে, মানে পরাণ আসছে আর কি এখানে। আচ্ছা, হ্যাঁ, তারপরে কর্মজ রূপ সেই চিত্তের ভৌতিক ভিত্তি হিসেবে কাজ করছে। কর্মজ রূপ সেই চিত্তের ওই প্রতিসন্ধি চিত্ত এটা কর্মজ রূপ তো চিনেন, সেই মুহূর্তে যেটা উৎপন্ন হলো আর কি, কর্মের কারণে যে রূপটা উৎপন্ন হলো। সেটা হ্যাঁ, তারপরে সেই চিত্তের ভৌতিক ভিত্তি হিসেবে কাজ করছে। ভৌতিক ভিত্তি মানে কি? কোন একটা স্ট্রাকচার কি, কঙ্কাল টাইপ কিছু একটা। সেই চিত্তের ভৌতিক ভিত্তি, ভৌতিক ভিত্তি, ভৌতিক মানে হচ্ছে যে পরিবর্তিত অবস্থা। আর আমরা হ্যাঁ, ভৌতিক ভিত্তি এটা এই যে আমরা মহাভূত পড়ি না, চারি মহাভূত, এই চারি মহাভূত হচ্ছে যে আমাদের এই চারি মহাভূত তার পরিবর্তিত রূপকে, পরিবর্তিত অবস্থাকে কেন্দ্র করে। ভৌতিক ভিত্তি মানে হচ্ছে যে ওই পরিবর্তিত অবস্থার ভিত্তি, ওই জাতীয় একটা কিছু বুঝাবে, বুঝছেন? তারপর আপনি একটু করে দেখলে ক্লিয়ার হবে। দেখেন, ভৌতিকটা হইলো বাস্তবতা আর কি, বাস্তব যেটা স্পর্শ করা যায়। ভৌতিক যেটা ঠিক স্পর্শ করা যায় সে কথাও পুরোপুরিভাবে আসবে না। ভৌতিক হচ্ছে যে অনেকটা এরকম না যে আমাদের এই যে রূপ যেটা, এটা আমাদের চিত্তকে ইয়া করতেছে, কি বলে ভৌতিক মানে আমরা ভূত তো এমনিও নর্মালিও ব্যবহার করি, আমাদের গ্রাম্য সেটিং ভাষায়ও ভৌতিক বলি না আমরা। হঠাৎ দেখা যায় না, এগুলোকে আমরা ভৌতিক বলি না। এরকম পরিবর্তিত একটা অবস্থাকে পুরো ইয়া করে রূপায়ণ করতেছে, বুঝছেন? আগে এটা কেমন ছিল না ছিল ওটা না, এটা যখন এই কর্মজ না, এই কর্ম এই ভৌতিক অবস্থার ভিত্তি, ওভাবে দুইয়ের একটা সমন্বয় ঘটিয়ে এটাকে দেখার সদৃশ্য একটা বিষয় বানিয়ে ফেলে। আবার পড়েন তো জায়গাটা।
কর্মজ রূপ সে চিত্তের ভৌতিক ভিত্তি হিসেবে কাজ করছে। ভান্তে এটা কর্মজ রূপ চিত্তের ভৌতিক হিসেবে কাজ করছে, হ্যাঁ অর্থাৎ কর্মজ রূপ ভান্তে আমার যে কর্মটা, হ্যাঁ এই কর্মটা তো ভান্তে আমার এই সৃষ্টি হতে একটা শারীরিক একটা ইয়ার লাগে না, সেটা তো আবার আমার শুধুমাত্র যে আমার মন বা ইয়া দিয়ে হবে না, সেখানে নাম এবং রূপ দুইটার সংমিশ্রণে কিন্তু এটা প্রকাশ পায়। না, কর্মজ প্রথম রূপটা। কথাটা হচ্ছে যে এটা কর্মজ রূপ, এটা রূপ, হ্যাঁ এটা কর্ম মানে চিত্ত, তাহলে চিত্তজ রূপ, চিত্তের দ্বারা উৎপন্ন রূপটা প্রথম সাইড কথা। হ্যাঁ তারপরে দ্বিতীয় সাইড কি, কর্মজ রূপ এর বলেন আবার লাইনটা পুরো। কর্মজ রূপের ভৌতিক ভিত্তি। ভৌতিক ভিত্তি, ভৌতিক ভিত্তি, ভিত্তি হিসেবে কাজ। আমি তো ভৌতিক ভৌতিক ভিত্তি ভিত্তি কি? এটা বের করছি। কর্মজ রূপের ভৌতিক ভিত্তি কি? ওই প্রতিসন্ধি চিত্তটা। হ্যাঁ, প্রতিসন্ধি চিত্তটা হচ্ছে যে কর্মজ রূপের ভৌতিক ভিত্তি। না না, মানে কর্মজ রূপটা হচ্ছে ভৌতিক ভিত্তি প্রতিসন্ধি চিত্তের। হ্যাঁ মানে তো ভৌতিক ভিত্তির ইয়াটা বের করছি সংজ্ঞা, বলে। ভৌতিক ভিত্তির সংজ্ঞা। অভিধর্মে ভৌতিক ভিত্তি বলতে সাধারণত রূপ ধর্ম বা জড় পদার্থগত ভিত্তি বোঝানো হয়, যার উপর নির্ভর করে কোনো চিত্ত বা চৈতসিক কার্য সম্পাদিত হয়। পালিতে একে বস্তু বা ভিত্তি বলা হয়। উদাহরণ চক্ষু প্রসাদ রূপ, চক্ষু বিজ্ঞান চিত্তের ভৌতিক ভিত্তি। শ্রোত্র প্রসাদ রূপ, শ্রোত্র বিজ্ঞান চিত্তের ভৌতিক ভিত্তি। হৃদয় বস্তু লাগবে না, তাহলে ভৌতিক ভিত্তি বুঝছেন, মানে চারি মহাভূতকে কেন্দ্র করে এই চিত্ত যে উৎপন্ন হওয়ার ঘটনা ঘটতেছে ওটাকেই ভৌতিক ভিত্তি। চারি মহাভূত না লেখে শুধু ভৌতিক লিখেছে আর কি। হ্যাঁ, এনে বুঝা গেছে। অর্থাৎ এই প্রতিসন্ধি চিত্তটা কর্মজ রূপের উপর নির্ভরশীল হয়ে প্রতিসন্ধি চিত্তটা কাজ করতেছে এরকম। হ্যাঁ, কর্মজ রূপটা তাইলে চারি মহাভূত না। হ্যাঁ বানতে কর্মজ রূপ, এখানে একে অপরের উপরে এখানে নির্ভরশীলতা আছে না। হ্যাঁ বানতে এই নির্ভরশীলতাকেই অনন্য প্রত্যয় বলা যায় না। এখন বোঝা গেছে পুরা। এইভাবে পাঠ করলে তখন ইজি হয়ে যাবে। তাইলে ওই সময়ে এটা অনন্য প্রত্যয়। তারপরে তাহলে এবার 4 নম্বরে যাব। 4 নম্বর হচ্ছে যে নামরূপের সহিত নামরূপের নিশ্চয় প্রত্যয়। এনি পারবে এখন? ওটা নিশ্চয় প্রত্যয়টা। হ্যাঁ, নিশ্চয় প্রত্যয় এইভাবে বললে হবে না, ওটা সবসময় বলে থাকতে হবে। নামরূপের সহিত নামরূপের নিশ্চয় প্রত্যয়, এদিকেও নামরূপ থাকতে হবে, এদিকেও পরেও নামরূপ উৎপন্ন হতে হবে, এরকম হতে হবে। বলো ক। চিত্ত চৈতসিক পরস্পর নিশ্চয় প্রত্যয় এবং সহজাত রূপেরও নিশ্চয় প্রত্যয়। অর্থাৎ যেটা আমরা উপরে যেটা পড়েছিলাম, চিত্ত চৈতসিক বলছে যে একে অপরের আশ্রয়ের মাধ্যমে বা একে অপরের ভিত্তি হয়ে ওইটা কাজ করে চিত্ত আর চৈতসিক।
তো এবং সহজাত রূপ এবং এরপরে যে রূপটা যে তৈরি হচ্ছে এই রূপটাও কিন্তু মানে এই চিত্ত চৈতসিককে আশ্রয় করে বা চিত্ত চৈতসিকের সহজাত হিসেবে আশ্রয় করে এটার রূপটাও টিকে থাকে। অমিতাভ বড়ুয়া বুঝছেন এটা? হ্যাঁ বানতে বুঝছি। বুঝে দেন তো ক নাম্বারটা। নাম্বারটা হচ্ছে যে বানতে চিত্ত চৈতসিক নাম রূপের সহে নাম রূপে নিশ্চয় প্রত্যয়। এখানে চিত্ত চৈতসিক বলতে আমরা তো এগুলো এখন বলতে হবে না, এগুলো হচ্ছে যে ওই প্রথমটাতে বলছি যে, বুঝছেন? এগুলো এখন বলতে হবে না, এখন হচ্ছে যে আপনার শুধু এই ক নাম্বারটা পুরো বুঝাই দেন, ওটা আমরা পরে যাব। আপনি যেটা বলতে চাচ্ছেন ওটা পরে যাব। আচ্ছা, চিত্ত চৈতসিক পরস্পর নিশ্চয় প্রত্যয়। এখানে চিত্ত চৈতসিক বলতে আমরা যেটা সর্বচিত্ত সাধারণ চৈতসিক এবং যেগুলো দেখছি এগুলো একে অপরের উপর এক মানে আশ্রয় করে মানে উৎপন্ন হয়, নিশ্চয় করে উৎপন্ন হয় এবং সহজাত রূপেরও এই চিত্ত চৈতসিককে আশ্রয় করে মানে সহজাত রূপেরও প্রত্যয় হয়, বান্ধে নিশ্চয় প্রত্যয় হয়। পুতুল বাবু বুঝছেন কি? এনি একটু করে মিউট করো। হ্যাঁ বলেন এখন। আশ্রয়ের উপর আশ্রয় এরকম না, নিশ্চয় বলতে প্রথমে নাম রূপ চিত্তচিত্রিক আশ্রয়, ওইটার উপর আবার চিত্তচিত্রিক বলতে নিশ্চয় এরকম না বলতে। ঠিক আছে, আপনি মিউট করে দেন। আমরা এটা আলোচনা করতেছি, খুব মনোযোগ দিলে বুঝে যাবেন। মিশ্র প্রত্যয় আমরা এমনি আলোচনা করার সময় কিন্তু করছি। হ্যাঁ, এখন আবার এটা এই জায়গায় একটু আলোচনা হইলে আর একটু পরিষ্কার হয়ে যাবে বিষয়টা আপনার। দীপেন বাবু দেখছেন কোথায় কি বলতে হবে, কিভাবে বলতে হবে জিনিসটা বলেন। চিত্ত চৈতসিক পরস্পর মিশ্র প্রত্যয়। নিশ্চয় বলতে আশ্রয় বোঝায় আর কি, আশ্রয়। এই ক্ষেত্রে চিত্ত মানে চিত্ত যদি উৎপন্ন হয় তাহলে সেটা চৈতসিকের উপর আশ্রিত হয়ে বা ওইটার উপর নির্ভরশীল হয়ে তারপর চিত্ত উৎপন্ন হয়। আবার এই পরস্পর যেহেতু বলছে সেই দৃষ্টিকোণ থেকে চৈতসিকও চিত্তকে আশ্রয় করে উৎপন্ন হয়ে থাকে। যাই হোক, খুব সুন্দর করে বলেছেন। এনি কি রকম বলতে হবে জিনিসটা, এটা পুরো বোঝার জন্য এটা সবাই তো বলছে, তুমি আবার সবার জন্য একটু বলো। এগুলো ছোট ছোট জায়গা কিন্তু এত বেশি গুরুত্ব। লাইনটা একেবারে ছোট, মানে আমাদের দেহ মনে কোনো কিছু যে নাই, এই ছোট ছোট লাইনগুলো পড়লে আপনাদের একবার যদি মাথায় ঢুকো, আরে এগুলো সব তো এখানে এটার সঙ্গে এটার সংযোগে এই ঘটনা ঘটতেছে যে না, এটার সঙ্গে এটার সংযোগে এটা ঘটে যাচ্ছে যে না, তা তো কিছু তো নাই। একটু খেয়াল করলে এই জিনিসগুলো পাট ঢুকে যাবে। তখনই মনে হবে যে ওহো, এটাকে কেন গ্রন্থদূর বলা হয়েছে নির্বাণের জন্য, কেন গ্রন্থদূর বলা হয়েছে। দেখেন এগুলো পরস্পর একে অপরের উপর আশ্রিত করে হয়েছে। তাহলে এই জিনিসটা কি আমি দেখতেছি, ওই জিনিসটা কি আমি দেখতেছি। এদিকে চৈতসিক এগুলো কতগুলো চৈতসিক তো আমরা চিনেই আসলাম, চৈতসিক। হ্যাঁ, তারপরে ওই চৈতসিকের ওই সমষ্টি চিত্ত, আবার চিত্তের কারণে আবার চৈতসিক উৎপত্তি হচ্ছে, চৈতসিকের কারণে আবার চিত্ত উৎপত্তি, একে অপরের আশ্রয় নিশ্রয় পরস্পরের। হ্যাঁ, তাহলে কে কাকে বানাচ্ছে, কে কাকে সৃষ্টি করছে, এগুলো চিন্তা করলে পুরো বিষয়টাকে শূন্য বলে প্রতীয়মান হবে। অনাত্মা জ্ঞান প্রকটিত হবে, কিছু নাই জ্ঞান প্রকটিত হবে।
অবশ্যই বিদেশে এটা যদি আমরা যদি ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারি, এই এতদিনে এমনি নরমালি আপনারা বুঝেও গেছেন যে এটা কিভাবে নির্মাণ প্রদায়ী। শুধু এই পুস্তকটাও ঠিকঠাক মতো যদি বুঝতে পারে কেউ এবং একেবারে মনে প্রাণে যদি পড়ার সময় চিত্ত যেইভাবে একাগ্রতা হওয়ার ব্যাপার রয়েছে, ওইভাবে একাগ্রতা হইলে অবশ্যই আপনার শ্রোতাপত্তি মার্গ আদি ফল লাভ হবে। বুদ্ধ ধর্মদেশনা করতেন, ধর্মদেশনা শুনতে শুনতে কি হয়েছে? শ্রোতাপত্তি সুকৃতগামী অনাগামী অরহত হয় নাই। আমরা মনে করি যে সারাদিন ধ্যান করতেছে, এক চিত্তক্ষণেই শুধু মার্গফল লাভ হয়। অনেকগুলো চিত্তের ব্যাপার না, এক চিত্তক্ষণ, বুঝছেন? ওই এক চিত্তক্ষণেই এই শ্রোতাপত্তি মার্গচিত্ত, সুকৃতগামী মার্গচিত্ত, অনাগামী মার্গচিত্ত, ফলচিত্ত। তাহলে বুদ্ধ ধর্মদেশনা করার সময় এগুলো হয়েছে, আর এখনো আমরা বুদ্ধের ধর্মদেশনাই শুনতেছি নাকি অন্য কিছু শুনতেছি? আমরা হয়তো আমরা বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে, সময় লাগতেছে, বিবিধ কারণে বইয়ের ভাষা বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে, আমরা আলোচনা করতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, সবকিছু মিলিয়ে হয়তো হচ্ছে। কিন্তু অন্তত আপনাদের এটা বোঝা যাচ্ছে যে কি এটার দ্বারা যে ক্রমশ যে লোভে আঘাত হয়, হিংসায় আঘাত হয়, অজ্ঞানতার মধ্যে আঘাত হয়, এটা তো আমরা প্রত্যক্ষ দেখতে পারি। আর ভাবনা করারও কাজ কি? ভাবনাও করি যে আমরা লোভ সংবরণ করে ফেলার জন্য, দেশ সংবরণ করার জন্যে, মোহ সংবরণ করার জন্যে, এবং একেবারে আর যাতে উৎপন্ন না হয় সেই পন্থা। তাইলে দুইটা তো একই কাজ করতেছে। আমি পড়ার মাধ্যমে সেই কাজটা অটোমেটিক হচ্ছে এবং ধ্যান করার মাধ্যমেও সেই কাজটাই করতে হচ্ছে। নির্বাণ যাওয়ার জন্য দুইটা দূর বুদ্ধ বলেছেন, এক গ্রন্থ দূর আর এক বিদর্শন দূর, দুইটা দূর। তো এই গ্রন্থ দূরটাও প্রক্ষান্তরে কিন্তু বিপাশনা, বিদর্শন দূর, কিন্তু দুটাই বিদর্শন দূর। গ্রন্থ হচ্ছে যে মানে শুনতে শুনতে অথবা পড়তে পড়তে জ্ঞান উপলব্ধি হয়ে ক্রমান্বয়ে পঞ্চস্কন্ধ থেকে নিজেকে মুক্ত করে ফেলা, পঞ্চস্কন্ধ থেকে পুরো মুক্ত প্রমুক্ত হয়ে যাওয়া, এটা হচ্ছে যে মুক্তি বা সম্যক দর্শন। কি আলোচনা করতে চাচ্ছিলাম যে, কাকে বলছিলাম যে, এনি কে বলো, এনি মিউট করা। মিউট করা। কি বলতে বলছিলাম যে, এটা ওই যে চিত্ত চৈতসিক পরস্পর নিশ্চয় প্রত্যয়, হ্যাঁ এই এলিমেন্টটা বলবে না? ভাঙতে চেষ্টা করতেছি। মানে অর্থাৎ চিত্ত চৈতসিক আমরা জানি যে পরস্পরের একটাকে আশ্রয় করে কিন্তু আরেকটা উৎপন্ন হবে এভাবে। তো মানে একটার উপর ভিত্তি করে আরেকটা। নিশ্চয় প্রত্যয় বলেছে, নিশ্চয় মানে জানি যে আমরা আশ্রয় হিসেবে কাজ করে। তো চিত্ত যখন তৈরি হয় সেটা চৈতসিকের উপর, চৈতসিককে আশ্রয় করে চিত্তটা উৎপন্ন হয়। আবার ঠিক চৈতসিকও হচ্ছে যে চিত্তকে আশ্রয় করে উৎপন্ন হয়। তারা একে অপরকে ছাড়া, মানে কখনো একে অপরের সাহায্য ছাড়া, একে অপরের আশ্রয় ছাড়া উৎপন্ন হতে পারে না। তো এবং এরপর হচ্ছে সহজাত রূপেরও নিশ্চয় প্রত্যয়। তো সহজাত রূপের বলতে অর্থাৎ আমরা যে দেখেছি যে প্রতিসন্ধিকণে যে কর্মজ রূপ যেভাবে এই মানে আমাদের চিত্তজ রূপ আর প্রতিসন্ধিগণের কর্মজ রূপকে যেভাবে সাহায্য করেছে, ঠিক এখানে চিত্ত চৈতসিককে আশ্রয় করে আমাদের মানে যে রূপটা কিন্তু ওদের উপর আশ্রয় করে টিকে থাকে।
আশা করি সবাই খুব পরিষ্কার করে বুঝছেন না? হ্যাঁ ভান্তে, বুঝছি। ভান্তে, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ। আমরা ভান্তে চিত্তবৃত্তি যেটা দেখেছি চার্ট, সেখানে চিত্ত উৎপন্ন হচ্ছে কি যবনে গিয়ে। তাহলে এর আগ পর্যন্ত যে ধাপগুলো আছে সেই ধাপগুলোতে আমরা চৈতসিকের দেখতে পাচ্ছি, মানে চৈতসিকের মানে সাহায্যে এগুলো একটা পর একটা ধাপ অতিক্রম করে যাচ্ছে আর কি চিত্তবৃত্তিতে। তাহলে এখানে আমরা চৈতসিকের আশ্রয়ে চিত্তের উৎপত্তি, মানে আমার কাছে মনে হচ্ছে এটা চৈতসিকের আশ্রয়ে চিত্ত উৎপত্তি হচ্ছে। চিত্তের মানে যখন যবনে গেল, যবন থেকে যাওয়ার পর এটা, এরপর ওই যখন চিত্তটা উৎপন্ন হলো, এরপর ওইটাকে আশ্রয় করে তো মানে এমন কোনো কিছু দেখতে পাচ্ছি না যেটার কারণে চৈতসিক উৎপন্ন হচ্ছে। আমি বুঝাতে পারছি না, জানি না প্রশ্নটা। না না, এগুলো ঠিকই আছে, খুব ভালো প্রশ্ন করছেন। এরকম না হলে একেবারে নির্যাসটা বোঝা যাবে না। এনি তাহলে প্রশ্নটা বুঝছো না? ভান্তে আমি খেয়াল করি নাই। এই তো, আরে বেশি গুরুত্বপূর্ণ জায়গা এবং অত্যন্ত মূলক প্রশ্ন। অমিতপূর্ব প্রশ্নটা কি বুঝছেন? তাহলে ডিপেন্ড বলতেছে যে মানে যবনে গিয়ে আমরা যেটা চিত্তবৃত্তিটা দেখছি, ওইখানে যবনে গিয়ে যে মানে ওইখানে চিত্ত উৎপন্ন হয় অথবা চিত্ত সক্রিয় হয়। তো এটা বলতেছে মানে এটার সাথে ওই মানে ওইখানে তো মানে ওই চৈতসিকের কোনো কাজ দেখতেছে না, সেটা বলতেছে। সেটা না, মূলত পুরো লাইনটাই বোঝা হয় নাই। চিত্তের কারণে চৈতসিক তৈরি, চৈতসিকের কারণে আবার চিত্ত তৈরি, এই জিনিসটা পুরোই মানে সিস্টেমের মধ্যে আসা নাই। একটা সিস্টেমে এসে গেলে পুরোটা ইজি। মাঝখানে যবন টবনের কথা বলার দরকার নাই, উপাসক দিবেন বাবু, খেয়াল করেন আপনি। আমরা যে চৈতসিকগুলো দেখতেছি, এই চৈতসিকগুলো কি আগে থেকে বানিয়ে নিয়েছিল নাকি? কেউ বানিয়ে রাখছিল এগুলো? কে বানিয়েছে এগুলো? চিত্ত বানিয়েছে। আবার চিত্তকে কে বানিয়েছে? চিত্ত কার আশ্রয়ে উৎপন্ন হয়েছে? চৈতসিকের আশ্রয়ে উৎপন্ন হয়েছে। এভাবে তো আবার এইভাবে যদি আপনি আবার আদি খোঁজার চলে যান, হ্যাঁ, আদি অন্ত বিরহিত, ঠিক আছে, ওই সিস্টেম আবার যেতে হবে। প্রথম কিভাবে তৈরি হয়েছে সেটা দেখা না গেলেও কেন তৈরি হয়েছে সেটা আমি দেখতে পেয়েছি। কে বলেছেন? বুদ্ধ ভগবান। কেন তৈরি হয়েছে? এই সিস্টেমটা অবিদ্যার কারণে। এখন আগে সিস্টেম নষ্ট করতে হবে, বন্ধ করতে হবে, রানিং অবস্থা, ঘূর্ণায়মান অবস্থা নষ্ট করতে হলে কি করতে হবে? এখন উল্টা ঘুরে দিতে হবে। অবিদ্যার জায়গায় বিদ্যা, বিদ্যা হইলে তাইলে বিদ্যার প্রত্যয়ে সংস্কারের নিরোধ। আমরা জানি না এটা? বিদ্যার উৎপত্তিতে সংস্কারের নিরোধ, সংস্কারের নিরোধে বিজ্ঞান নিরোধ, বিজ্ঞানের নিরোধে নামরূপ নিরোধ, নামরূপের নিরোধে সরায়তন নিরূপ, সরায়তনের নিরোধে স্পর্শ নিরোধ, স্পর্শের নিরোধে বেদনা নিরোধ, বেদনার নিরোধে তৃষ্ণা নিরোধ, তৃষ্ণার নিরোধে উপাদান নিরোধ, উপাদানের নিরোধে ভব নিরোধ, ভবের নিরোধে জাতি নিরোধ, জাতি নিরোধে জরা মরণ শোক তাপ পরিদেবন যাবতীয় দুঃখ হতাশা সবকিছুর নিরোধ। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আপনি যদি তাও ভালো করে না বোঝেন আবার বলেন, এমনি করার দরকার নাই। না বুঝলে আমরা আবার নানা ধরনের উদাহরণ চেষ্টা করব। যবনাদির চিন্তা করার দরকার নাই। ওখানেও প্রত্যেকটা জায়গা ওখানে প্রত্যেকটা জায়গাতেই আমরা এটা বুঝতেছি না আর কি।
আমরা তো যৌবন আজ পর্যন্ত চোখেও দেখি নাই, এখনো বলতেছি যে, বুঝছেন? তো সেখান থেকে তো আমরা খুঁজে বের করা এটা কোনো চাট্টিখানি ব্যাপার না। হ্যাঁ, কিন্তু ঘটনা সেখানেও সেম ভাবে ঘটমান, সেম ভাবে চলমান। আমরা পুরো বিষয়টা দেখতেছি একটা চিত্ত সংগঠিত হয়ে এটা ওই চিত্তটার কারণে একরকমের একটা সংস্কার হয়ে গেছে, এক জাতীয় একটা অভ্যাস হয়ে গেছে। যদিও বা ওইদিকে মূলত হচ্ছে যে 52 প্রকারকে আমরা বলি, কিন্তু এই মুহূর্তে ওই আলম্বন সহ যাবতীয় প্রেক্ষাপটকে কেন্দ্র করে যে সংস্কারটা হলো এটা সম্পূর্ণ কিন্তু আলাদা। আলাদা হইলেও 52 প্রকারের বাইরে না, 52 প্রকারের মধ্যেই। বুঝছেন? তাইলে এভাবে সংস্কার অনন্ত নাকি অনন্ত নয়? আমার চিত্ত যেহেতু এরকম অনন্ত চিত্ত এমনি 89 ভাগে বিভক্ত করলেও চিত্তের কোনো সীমা পরিসীমা নাই, চিত্তের কোয়ালিটির কোনো সীমা পরিসীমা নাই। যদি থাকতো তাইলে বহুত মানুষ একই রকম হইতো। বুঝছেন? এখানে একজনের চেহারার সঙ্গে একজনের চেহারার মিল নেই। এক প্রাণীর সঙ্গে আরেক প্রাণীর কোনো ইয়া নাই, সামঞ্জস্য নাই। কি অবস্থা দেখছেন? এগুলো আমাদের চিত্ত যেরকম বিদঘুটে, এই বিদঘুটে চিত্তকে কেন্দ্র করে আমাদের চেহারারও নানা বৈচিত্র্য, নানা রূপবৈচিত্র্যতা এই চেহারার মধ্যে আমাদের রয়েছে। এই চিত্তকে কেন্দ্র করেই এই চেহারার উৎপত্তি। কারণ ওই যে আমরা প্রতিসন্ধিক্ষণে ওই চিত্তেরই কানেক্টেডে এটা হয়েছে, হ্যাঁ, প্রতিসন্ধি রূপটা। উপাসক জ্ঞানশ্রী সিংহ বুঝতেছেন? এই জায়গাটাতে তো আমাদের বেশি সময় লেগে যাচ্ছে। গতবার এর মধ্যে এগুলো আমরা কিভাবে চলে গেছিলাম জানি, ফেলে চলে গেছিলাম আমরা, না? চিত্তটা গঠিত হয় কর্মের কারণে না? হ্যাঁ, কর্মের কারণে চিত্ত গঠিত হয়। এ নিয়ে আবার বলো, চিত্ত কিভাবে গঠিত হয়? পুরো সিস্টেমটা বলতে হবে। এই প্রশ্নের আলোকে, প্রশ্ন যেরকম করছে এরকম উত্তরটা হতে হবে। উপাসক জ্ঞানশ্রী সিংহ এটা খেয়াল করবেন, এটা আবার আপনি সুন্দর করে সাজিয়ে বলবেন পুনরায় বিষয়টা। এনে মিউট করা। এনে মিউট করা আছে। আচ্ছা, ভান্তে চিত্ত কিভাবে গঠিত হয়? চিত্ত তো আমরা যেটা তো এটা পঞ্চস্কন্ধের, আমাদের তো প্রথমে তো সৃষ্টি হচ্ছে পঞ্চস্কন্ধ। যদি প্রথম থেকে টানতে যাই নাকি ওই দিক দিয়ে করবো নাকি ভবাঙ্গ, আমি তো বুঝতে পারতেছি না। দীপেন বাবু বলেন, যেরকম প্রশ্ন করছে এরকমের উত্তর। আমিও ভাবতে চিন্তা করছি এটা মানে কিভাবে কোন দিক দিয়ে এটা বোঝা হয়। উপাসক জ্ঞানশ্রী সিংহ বলেন। মানে কর্মের কারণে চিত্ত তৈরি হয়, সেটা তো প্রশ্নটাও ঠিক। আমাদের চিত্ত তৈরি কিভাবে হয় সেগুলো আমরা দেখেছি খুব ভালো করে। যখন যখন চোখ অথবা কান অথবা নাক, জিহ্বা, এই ষড়ইন্দ্রিয় যদি থাকে, এটার সঙ্গে যদি বাহ্যিক আয়তনের সংস্পর্শ ঘটে, চোখ খোলা থাকলে আমরা রূপ একটা দেখি। তাই রূপ দেখা মাত্র যাবতীয় কার্যক্রম, এবার তো জানেন কোথায় কি কি কার্যক্রম ঘটতেছে। হ্যাঁ, দেখা মাত্র ও দেখে প্রথম অতীত ভবাঙ্গ, আমরা শুধু এটাকে অতীত ভবাঙ্গ পর্যন্ত বলি, কিন্তু মূলত অতীত ভবাঙ্গ চিত্ত বললে অত্যুক্তি হয় না। কেন হয় না? না হওয়ার পেছনে চিত্ত মানে বিজ্ঞান, মানে বিশেষ একটি অবস্থা। আগে এটা রূপের জায়গায় রূপ ছিল, আমার চোখের জায়গায় চোখ ছিল, এখানে কোনো বিশেষ অবস্থা ঘটে নাই। যখনই ওই রূপটাকে চোখ দেখেছে, দেখে মাত্র এ
অতীত ভবাঙ্গ নামক একটি অবস্থার মধ্যে দেয়। চোখের কাজ এটা। এই অতীত ভবাঙ্গ নামক অবস্থাটাকেও প্রক্ষান্তরে আমরা চিত্ত বলি। কেন? সর্বচিত্ত সাধারণ চৈতসিকের অস্তিত্ব সেই জায়গাতেও বিদ্যমান। যদিও বা সেখানে কোনো রকমের আলোচনা গবেষণা তেমন কোনো কিছু হয় না, আবার হয় না বললেও পুরো কথাটা সেভাবেও পুরো যায় না। একটা কিছু ঘটনা সেখানে ঘটতেছে, এটা প্রথম ধাপের ঘটনা, ও দ্বিতীয় ধাপে সক্রিয় থাকলে দ্বিতীয় ধাপের আর একটা ঘটনা ঘটে। চলন নামক একটি অবস্থা, চলনের পরে উপচ্ছেদ, উপচ্ছেদের পরে আবার দ্বারাবর্তন, আবার সেই চক্ষু দ্বারা যায়। কি হয়েছে রে ঘটনা? যে জিনিসটা দেখছিল ওটা মুহূর্তের মধ্যে আবার দেখার জন্য চলে আসছে। এত কিছু ঘটনা ঘটিয়ে আবার সেখানে এসে আবার দেখে পুনরায়, দুইবার। প্রথমবার দেখে কোনো কিছু কাজ হয় নাই, বুঝছেন? ওই অবস্থাটাকে বলি আমরা কি? চক্ষু বিজ্ঞান বা চক্ষুচিত্ত। চিত্ত এখন বুঝছেন পুতুলবাবু চিত্ত কেমনে গঠিত হয়েছে? এভাবে চৈতসিক সহ ওই মুহূর্তে আরো যে বিষয়ের প্রয়োজন ছিল সেই সমস্ত বিষয়ের সংমিশ্রণে এই চিত্ত নামক একটি অবস্থা তৈরি হয়। যখন যে চিত্ত যেভাবে তৈরি হয় আর কি। এটা তো আমাদের চক্ষু বিজ্ঞানের উদাহরণ দিলাম। তারপরে আরো বিভিন্ন পর্যায়ের চিত্তের বিভিন্ন পর্যায়ের অবস্থা। বানতে এটা তো চক্ষু দিয়ে বা একটা ইয়ার মাধ্যমে এটা চিত্তটা উৎপন্ন হয়, কিন্তু আমরা আমাদের কি মনের সাহায্যেও কি চিত্ত উৎপন্ন হয় না? যেমন কি আমরা চোখ বন্ধ করে অনেক কিছু চিন্তা করি, তো চিন্তা যখন করি সেটা তো আমার একটা চিত্ত হয়ে যাচ্ছে। তো সেখানে তো আমার রূপের স্পর্শেরও প্রয়োজন হলো না, চোখেরও কোনো হলো না, শুধুমাত্র মানসিক একটা বিষয় দিয়ে হয়তো আমি আমার চিত্তটা তৈরি করে ফেলতেছি। সেখানে আমাদের আলম্বন 6টা। চোখের আলম্বন, নাকের, কানের, জিহ্বার এবং ধর্ম আলম্বন। ধর্ম আলম্বন হচ্ছে যে কি? ধর্ম আলম্বন আবৃত্তি করেন অমিতা বড়ুয়া। যেগুলো প্রথমে চক্ষু আলম্বন, চতুর আলম্বন, ঘ্রাণ, জিহ্বা, কায়, তারপর ধর্ম আলম্বন বানতেন। আবৃত্তি করো ধর্ম আলম্বন। এই ধর্ম আলম্বন কি এটা আমরা জানবো এখন। উপাসক পুতুল বাবু এটা লিখে রাখবেন। এনি বলো। ওগুলা হচ্ছে ধর্ম। আর 52 প্রকার চৈতসিক আসলে তো সবগুলা চলে। আবার বলো, শুনি নাই। ভান্তে মনের আলম্বন হচ্ছে যে ধর্ম, আর ধর্ম হচ্ছে যে 52 প্রকার চৈতসিক যেগুলো আছে ওগুলা। আরো বিস্তারিত আরো একটা আছিল তো, আরো কি একটা আছিল? প্রজ্ঞপ্তি। হ্যাঁ, প্রজ্ঞপ্তি, নির্বাণ। এটা তো 28 প্রকার 28 প্রকার রূপ আছে। এটা বাইর করে গ্রুপে দেন। ধর্ম আলম্বন কত প্রকার ও কি কি, এটা বাইর করলে পুরো গ্রুপে দিলে সবাই দেখে নেবে। কার প্রশ্ন থেকে এখানে আসছি যে আমরা? বাবু কি বলতে চাইছেন বলে? তাহলে তো বোঝা যাচ্ছে যে কর্মের কারণে চিত্ত উৎপন্ন হয়। হ্যাঁ, শুধু কর্মের কারণে না, কর্মটাই চিত্ত। এই কর্মটা যেটা কর্ম বলতেছি আমরা, কর্ম মানে সংস্কার, কর্ম মানে চিত্ত, কর্ম মানে আবার বিজ্ঞান, আবার এই কর্ম মানে আমাদের যেটা
জমা করতেছি নানাক্ষণিক কর্ম, বুঝছেন? এটা কর্ম মানে ওইভাবে আমরা এখন বর্তমানে যেটা কাজ করি ওটাকেও কর্ম বলি, আবার যেটা আমাদের জমা হয়ে সংস্কারিত হয়ে থাকে সেটাও কর্ম। ওই সংস্কারটাও প্রক্ষান্তরে কর্ম, সংস্কারটা আবার প্রক্ষান্তরে চিত্ত, সংস্কারটা আবার প্রক্ষান্তরে চৈতসিক, বুঝছেন? এর বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে কথাগুলো বুঝে নিতে হবে ওই লাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে। যাই হোক, আজকে আমরা এখানে শেষ করি। হ্যাঁ, সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভ্রান্তি দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্র সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্র সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এই রূপ সাধুকামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু